আসসালামু আলাইকুম। আজকে আমরা হিগভিশন এনবিআর সম্পর্কে জানব। সো এনবিআর আসলে কি? এনবিআর এর পূর্ণরূপ হলো নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। আমরা সাধারণত এনবিআর কে শুধু রেকর্ডিং ডিভাইস হিসেবে মনে করি, কিন্তু আসলে এই হিগভিশনে এনবিআর হলো একটা শুধুমাত্র রেকর্ডিং ডিভাইস না, এটা একটা পাওয়ারফুল ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ক্যামেরা ম্যানেজমেন্ট, ডাটা প্রোটেকশন, ইভেন্ট নোটিফিকেশন সহ আরও অনেক অ্যাডভান্স টেকনোলজি একত্রে কাজ করে, যার ফলে পুরো সিসিটিভি সিস্টেমটা খুব সহজে স্মুথলি এবং দক্ষতার সাথে ম্যানেজ করা যায়। একটা সিসিটিভি সেটআপে এনভিআর একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে যেখানে সিকিউরিটি রিলেটেড কাজ হয়। তো চলুন আজকে আমরা দেখব কেন এনভিআর গুরুত্বপূর্ণ এবং আমরা এনভিআর থেকে কি কি সুবিধা পাচ্ছি। সো আজকের অবজেক্টিভ যেগুলো নিয়ে আছে সেগুলো হচ্ছে এগুলো। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা আশা করি আপনারা এনবিআর এর মেইন ওয়ার্কগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। হিগভিশনে এনবিআর প্রোডাক্ট ফ্যামিলি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন। এনবিআর এর মেইন ফাংশন এবং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে পরিচিত হবেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমন ইস্যু কীভাবে হ্যান্ডেল করতে হয় তা আরও সহজভাবে বুঝতে পারবেন। আজকে ট্রেনে মূল কন্টেন্ট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। সো চ্যাপ্টার ওয়ানে হচ্ছে এখানে আমরা পরিচয় করে দিব হিগভিশন এনবিআর প্রোডাক্ট ফ্যামিলির সাথে। আপনারা জানতে পারবেন হিগভিশনের কি কি ধরনের এনবিআর প্রোডাক্ট বাজারে আছে এবং কোনটি কোন কাজের জন্য ব্যবহৃত হয়। চ্যাপ্টার টুতে আমরা জানতে পারবো এনবিআর এর মেইন ফাংশনস এবং এর বিভিন্ন অ্যাপ্লিকেশনস, অর্থাৎ এনবিআর ব্যবহার করে আমরা কি কি সুবিধা বা বেনিফিট পাই সেগুলো পরিষ্কারভাবে বোঝানো হবে। চ্যাপ্টার থ্রিতে বা শেষ অংশে আমরা জানবো ট্রাবল শুটিং আইডিয়াস। আমরা কাজের সময় এনবিআর এ যে ধরনের কমন প্রবলেমগুলো দেখি সেগুলো কিভাবে চেক করা যায় বা সমাধান করা যায় এই নিয়ে একটা প্র্যাকটিক্যাল গাইডলাইন আমরা দিব। তো চলুন শুরু করি চ্যাপ্টার ওয়ান, প্রোডাক্ট ফ্যামিলি অফ হিগভিশন এনবিআর। এই অধ্যায়ে আমরা প্রথমে দেখব একটি সিসিটিভি সিস্টেম কিভাবে কাজ করে এবং সেই পুরো সিস্টেম এনবিআর কি ভূমিকা পালন করে। এরপর আমরা পরিচয় করে দেব হিগভিশন এনবিআর প্রোডাক্ট ফ্যামিলির সাথে, যাতে আপনারা বুঝতে পারেন আমরা কি কি ধরনের এনবিআর মডেল বাজারে আছে। সবশেষ আমরা আলোচনা করব হিগভিশন এনবিআর এর নেমিংগুলো নিয়ে, কারণ শুধু নাম দেখেই আমরা একটি এনবিআর এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারবো, যা আপনাদের প্রোডাক্ট বুঝতে, রিকোয়ারমেন্ট অনুযায়ী সঠিক এনবিআর নির্বাচন করতে সাহায্য করবে। সো প্রথমে আমরা ওয়ার্কিং প্রসেসটা দেখি। এটা একটা খুবই বেসিক সিসিটিভি সিস্টেম। পুরো সিস্টেমটি সাধারণত তিনটে অংশে বিভক্ত হয়: ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং চাইলে আপনি একটি মনিটর সংযুক্ত করতে পারেন। ছবিগুলো দেখানোর জন্য ফ্রন্ট এন্ড অংশে আছে আমাদের ক্যামেরা। ক্যামেরার কাজ হচ্ছে ইমেজ কালেক্ট করা, এরপর সেই ইমেজ ডাটা ট্রান্সমিট হয়ে যায় ব্যাক এন্ডে। এখানে ব্যাক এন্ড ডিভাইস হিসেবে কাজ করে এনভিআর। সো এনভিআর এর প্রধান যে কাজগুলো: ডিকোডিং, স্টোরেজ এবং প্লেব্যাক। এছাড়া আমরা চাইলে মনিটর সরাসরি এনভিআর এর সাথে কানেক্ট করে লাইভ বা রেকর্ডেড ইমেজ ডিসপ্লে করতে পারি। এবার দেখুন এনভিআর প্রোডাক্ট ফ্যামিলি। আমরা পুরো এনভিআর প্রোডাক্ট ফ্যামিলিটাকে 8টা সিরিজে ভাগ করছি। ই এসএসডি এনভিআর, যেখানে বিল্ট ইন এসএসডি থাকে; ওয়াইফাই সিরিজ, কিউ সিরিজ, কে সিরিজ, আই সিরিজ, এম সিরিজ, এমভি প্রো সিরিজ এবং সুপার এইচ সিরিজ। এই চার্টে যেগুলো ইয়েলো মার্ক হাইলাইট করা রয়েছে সেগুলো হলো প্রতিটি সিরিজের টিপিক্যাল ফিচার্স এবং আপডেটেড পয়েন্টস। আপনারা এগুলোর দিকে বিশেষভাবে ফোকাস করতে পারেন। যেমন কে সিরিজ একুসেন্স ভার্সন ডি নিউ রিলিজ হয়েছে, এবং নতুন একুসেন্স ভার্সন ডি নিয়ে কে সিরিজ এনবিআর এ বাজারে এসেছে। আর ডিকোডিং ক্ষমতা আরও উন্নত হয়েছে, আপ টু 16 চ্যানেল 1080p ডিকোডিং সাপোর্ট করে এটি। এমভি প্রো সিরিজ নতুন ইন্টেলিজেন্ট মডেল, এবং এমভি প্রো সিরিজ হচ্ছে এম সিরিজের আপগ্রেডেড ভার্সন। এতে যুক্ত হয়েছে আরও উন্নত ইন্টেলিজেন্ট ফাংশন, যেমন পেরি পেরিমিটার প্রোটেকশন, সেলফ লার্নিং, অ্যাকিউসেন্স, ফেশিয়াল রিকগনিশন, ভিডিও স্ট্রাকচারাইজেশন, ফলিং অবজেক্টস ডিটেকশন। সুপার এইচ সিরিজে যদি আমরা দেখি, সুপার এইচ এবং সুপার আই সিরিজের পরিবর্তে নতুন লাইন আপ এসেছে।
সুপার এইচ সিরিজ এসেছে পুরনো সুপার আই সিরিজের জায়গায়। এই সিরিজে রয়েছে আরও হায়ার ব্যান্ডউইথ, উন্নত ডিকোডিং ক্যাপাবিলিটি, আরও লার্জার স্টোরেজ ক্যাপাসিটি। নতুন করে 20 বা 30 হার্ড ডিস্ক স্লট এর মডেলও যুক্ত হয়েছে। আই সিরিজ নতুন এনভিআর 5.0 আপডেট এই বছরে বড় পরিবর্তন। সো এই বছর বড় পরিবর্তন হলো আই সিরিজে এনভিআর 5.0 আপডেট হয়েছে। এতে রয়েছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গুই ইন্টারফেস, যা ডিজাইন করা হয়েছে বিভিন্ন বিজনেস অ্যাপ্লিকেশন অনুযায়ী। এবার দেখি ডিপ ইন মাইন্ড ডিভাইসের দিকে। ডিপ ইন মাইন্ড লাইনে আমাদের দুটি প্রধান ক্যাটাগরি আছে: ডিপ ইন মাইন্ড এআইওপি এবং ডিপ ইন মাইন্ড এম সিরিজ এনবিআর। ডিপ ইন মাইন্ড এম এআইওপি এই মডেলটি বিজনেস ফ্রেগমেন্টেড অ্যাপ্লিকেশন সাপোর্ট করে। এতে রয়েছে বিল্ট ইন রিচ হটস্পট অ্যালগোরিদমস এবং এআই ওপেন প্ল্যাটফর্ম ট্রেনিং, যেমন পিপল, ভেহিকলস, ইভেন্টস, বিহেভিয়ার। এআইওপি অ্যালগোরিদম এক কথায় একটা ডিভাইস দিয়ে বিভিন্ন ধরনের সিনারিওতে কাজ করতে পারে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিপ ইন মাইন্ড এম সিরিজ নিয়ে। এই সিরিজে রয়েছে 4টি বেসিক ইন্টেলিজেন্স ফাংশন। প্রতিটি ইঞ্জিনে একটি ইন্টেলিজেন্ট অ্যালগোরিদম সাপোর্ট করে এবং এটি মাল্টি চ্যানেল ভিডিও অ্যানালাইসিস করতে পারে। হিগভিশন এনবিআর এর নামকরণের নিয়ম সম্পর্কে যদি আমরা জানি, ডিএস মানে হিগভিশনের সাধারণ প্রোডাক্ট, আর আইডিএস মানে হচ্ছে হিগভিশনের ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান দীপ্ত প্রোডাক্ট। সো নামের দ্বিতীয় অংশে আপনি 67767796 এর মতন সংখ্যা দেখতে পাবেন, যেগুলো এনবিআর এর সাইজ বা ক্যাটাগরি বোঝায়। এরপরে দুটি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বোঝায় এনবিআর এর কতগুলো চ্যানেল বা আইপি ক্যামেরা সংযুক্ত করা যাবে। যেমন 16 মানে এনবিআর এর সর্বোচ্চ 16টি আইপি ক্যামেরা কানেক্ট করা যাবে। এন মানে এনবিআর, আর এনএক্স মানে হচ্ছে ডিপ লার্নিং প্রযুক্তিগত এনবিআর। সো এই সকল পোর্ট আপনার ইন্টারন্যাশনাল মডেলগুলোতে খেতে পাবেন। পরের অক্ষরটি এনবিআর এর সিরিজ বোঝায়, যেমন কিউ, কে, আই, এম, এইচ, এই সিরিজগুলো। সিরিজের পরের সংখ্যাটি হার্ড ডিস্ক বা এইচডিডি স্লট বোঝায়। 1 মানে হচ্ছে একটা হার্ড ডিস্ক স্লট থাকে, 2 মানে দুইটা হার্ড ডিস্ক স্লট থাকে। এবং সবার শেষে যে সাফিক্স বা শেষের অংশ যদি দেখি, বা টেইল অংশ, সেখানে আমরা দেখব এনবিআর এর অতিরিক্ত কি কি ফিচার আছে। যেমন 16P যদি লেখা থাকে, তাহলে 16P হচ্ছে 16টি পিউই পোর্ট সহ এনবিআর। আর যদি এম লেখা থাকে তাহলে এটা মেটাল কেস। ডাব্লিউ থাকলে ওয়াইফাই সমৃদ্ধ এনবিআর। 4G লেখা থাকলে 4G মডেলযুক্ত এনবিআর। এবং আর লেখা থাকলে রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাই এনবিআর। আর যদি এলসিডি লেখা দেখেন তাহলে এলসিডি মনিটর সহ এনবিআর। এবং ইন্টেলিজেন্ট প্যারামিটার প্রোটেকশন যদি থাকে, ভি প্রো বা অ্যাকিউসিক, সেটার ক্ষেত্রে সেলফ অ্যানালিসিস সহ উন্নত প্যারামিটার প্রোটেকশন এনবিআর। সো চ্যাপ্টার 1 শেষ হয়ে গেছে। এখন চলুন আমরা একটু ছোট রিভিউ করে নিই। এই চ্যাপ্টারে আমরা প্রথমে বুঝতে পেরেছি যে সিসিটিভি সিস্টেম ওয়ার্কিং প্রসেস, এবং মনে আছে তো যে এনবিআর এর মূল 3টে অংশের কাজ কি। সো মূল অংশের যে 3টি কাজ হয়েছে আমরা জানি: ডিকোডিং, স্টোরেজ এবং প্লেব্যাক। ওকে, এটি হলো এনবিআর কোর ফাংশন। এখন দেখি এই এই রেড মার্ক লেটার নাম্বারস এর মিনিংটা কি। এটি আসলে একটা, যদি এখানে মডেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি আসলে একটা হিগভিশন অ্যান্ড ডিপ ইন মাইন্ড এজ প্রোডাক্ট। মডেলটির নামটি দেখলে আমরা যে তথ্যগুলো পাই, আইডিএস হচ্ছে ইন্টেলিজেন্ট সিরিজ যা ডিপ ইন মাইন্ড ক্যাপাবিলিটি। 7.7 হচ্ছে ডিভাইস সাইজ ক্যাটাগরি। 3.2 হচ্ছে চ্যানেলের আইপি কতটি ভিডিও ইনপুট নিবে।
এনএক্সআই হচ্ছে এনভিআর উইথ ডিপ লার্নিং ইন্টেলিজেন্ট ফাংশন। M4 হচ্ছে এম সিরিজের এনভিআর এবং 4টি হার্ড ডিস্ক স্লট রয়েছে। এবং 16P যদি আমরা দেখি তাহলে 16টি পিউই পোর্ট সাপোর্ট করে। এবং /X যদি আমরা দেখি, এখানে এক্স বলতে ইন্ডিকেটস করতেছে এক্সট্রা ফিচার্স বা ভার্সন, ডিপেন্ডস অন দ্য মডেল ভার্সনের উপর। সো সুতরাং সহজ কথায় এই এনভিআরটি একটি ডিপ ইন মাইন্ড এজ মডেল, 32 চ্যানেল ভিডিও ইনপুট সাপোর্ট করে, 4টি হার্ড ডিস্ক স্লট আছে, 16টি পিউই পোর্ট আছে এবং ইন্টেলিজেন্ট ফাংশন সাপোর্ট করে। চলুন এবার যাই চ্যাপ্টার 2-এ। এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব এনভিআর এর মেইন ফাংশনস এবং এর অ্যাপ্লিকেশনস নিয়ে। মূলত 6টি গুরুত্বপূর্ণ কাজ এখানে অন্তর্ভুক্ত রয়েছে। একটি হচ্ছে আইপিসি ডিপ্লয়মেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, দ্বিতীয় হচ্ছে ডেটা স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট, তৃতীয় হচ্ছে লাইভ ভিউ অ্যান্ড প্লেব্যাক, ফোর্থ হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল, ফিফথ হচ্ছে নন ভিডিও ম্যানেজমেন্ট এবং লাস্ট হচ্ছে অ্যালার্ম অ্যান্ড ইভেন্টস। চলুন শুরু করি আইপিসি ডিপ্লয়মেন্টের প্রথম অংশ দিয়ে। আমাদের আগে জানতে হবে এনভিআর এর অ্যাক্সেস ক্যাপাবিলিটি সম্পর্কে। যেমন আগেই বলেছি, এনভিআর নেটওয়ার্ক ক্যামেরাকে অ্যাক্সেস করে দেয়, কিন্তু এই ক্যাপাবিলিটি কিছু ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। প্রথম ফ্যাক্টর, চ্যানেল নাম্বার। এনভিআর মডেলের নামে যে আমরা নাম্বার দেখাই ম্যাক্সিমাম আইপি চ্যানেল করতেই সাপোর্ট করবে। মানে অ্যালাউড চ্যানেল নাম্বারের চেয়ে একটুও বেশি ক্যামেরা অ্যাড করা যাবে না। সহজ ভাষায় যদি আমি বলি, ধরুন আপনার এনবিআর 16 চ্যানেল সাপোর্ট করে, তাহলে 17th নাম্বার যে ক্যামেরা আছে এটা আর কানেক্ট হবে না। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে রেজুলেশন। প্রতিটি এনবিআর এর একটা রেজুলেশন লিমিটেশন আছে, মানে কত রেজুলেশনের আইপি ক্যামেরা কানেক্ট করা যেতে পারে সেটা এনবিআর নির্ধারণ করে। তৃতীয় ফ্যাক্টর, ইনকামিং ব্যান্ডউইথ। ইনকামিং ব্যান্ডউইথ এনবিআর এর একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের মনে রাখতে হবে ক্যামেরা এর টোটাল ব্যান্ডউইথ এনবিআর এর লিমিট অতিক্রম করতে পারবে না। টোটাল ব্যান্ডউইথ মানে হলো মেইন স্ট্রিম, সাব স্ট্রিম এবং ইভেন্ট স্ট্রিম পিকচার্স সবের ব্যান্ডউইথ একসাথে হিসাব করতে হবে। এখন একটা কমন সিনারিও, মডেল অনুযায়ী এনভিআর 32 চ্যানেল অ্যাক্সেস করতে পারে। আমি 16টি ক্যামেরা কানেক্ট করেছি, কিন্তু এনভিআর বলে আর ক্যামেরা কানেক্ট করা যাবে না। এটা কেন হয়? কারণ ইনকামিং ব্যান্ডউইথ ইস্যু। অর্থাৎ এই 16 ক্যামেরা ইতিমধ্যে এনভিআর এর সব ব্যান্ডউইথ ব্যবহার করে ফেলেছে, তাই এনভিআর এর কাছে আর এক্সট্রা চ্যানেল ডিকোড করার কোনো ক্যাপাবিলিটি নাই। সো ঠিক আছে, আমরা আইপি ক্যামেরা এনভিআর এ কানেক্ট করতে পারি, কিন্তু আমাদের আগে জানতে হবে আইপি ক্যামেরা কিভাবে পাওয়ার যায়। এখানে আসে পিউই টেকনোলজি, যেটি হলো পাওয়ার ওভার ইথারনেট। এটি একটি টেকনোলজি যা নেটওয়ার্ক কেবলের মাধ্যমে ডিভাইসকে পাওয়ার দেয় এবং এই সেম কেবল ভিডিও ট্রান্সমিট করতেও ব্যবহৃত হয়। পিউই পোর্ট ব্যবহার করে ভিডিও 250 মিটার পর্যন্ত ট্রান্সমিট করা যায়। পিউই টেকনোলজিতে ব্যবহার করলে ওয়্যারিং কস্ট বাঁচে এবং একটাই কেবল দিয়ে পাওয়ার ও ভিডিও দেওয়ার কারণে মেনটেনেন্স অনেক সহজ হয়ে যায়। ঠিক আছে, এবার চলুন ক্যামেরা ম্যানেজমেন্ট অংশে। এনভিআর এ আইপি ক্যামেরা অ্যাক্সেস করতে গেলে আমরা কোন স্টেপগুলো ফলো করব? ফার্স্ট স্টেপ বা প্রথম স্টেপ, আইপিসি এনভিআর এ অ্যাড করার আগে এনভিআর অ্যাক্টিভ করতে হবে। ডান দিকে দেখুন, পিকচারে আমরা দেখেছি নিউ লোকাল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস 5 বা GUI 5 এর এনভিআর অ্যাক্টিভেশন ইন্টারফেস। মনে রাখবেন, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং ডিভাইসটি অ্যাক্টিভ করতে হবে। এরপর স্টেপ হলো আমরা আইপি ক্যামেরা এনভিআর এ অ্যাড করতে পারি। প্রথম মেথড হচ্ছে প্লাগ এন্ড প্লে। এটা খুব কনভিনিয়েন্ট মেথড। পিউই ক্যামেরা সরাসরি এনভিআর পিউই পোর্টে প্লাগ করলে ক্যামেরা ডিরেক্ট কানেক্ট হয়ে যায় এবং ডিসপ্লে করবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, প্লাগ এন্ড প্লে করার আগে ক্যামেরা অবশ্যই
ইনঅ্যাক্টিভ স্ট্যাটাসে থাকতে হবে, বা যদি অ্যাক্টিভ থাকে তাহলে এনবিআর সাথে সেম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। দ্বিতীয় মেথড, অ্যাক্টিভ ক্যামেরা এবং কুইক অ্যাড। নতুন গুই 5.0 এই ডিভাইস অ্যাক্সেসে গেলে আপনি অনলাইন ডিভাইস লিস্ট দেখতে পাবেন, সেখানে আপনি প্রয়োজনীয় চ্যানেল সিলেক্ট করে ক্যামেরা অ্যাক্টিভেট বা কুইক অ্যাড করতে পারবেন। শুধু একটা জিনিস মনে রাখবেন, ক্যামেরা শুধুমাত্র তখনই অনলাইন ডিভাইস লিস্টে দেখাবে যদি তারা এনবিআর এর সেম নেটওয়ার্কে বা সাবনেটে থাকে। এখন আসি অনলাইন ডিটেকশন ভিত্তিক আইপি সেট করার দিকে। অনলাইন ডিটেকশনে আমরা চাইলে সরাসরি আইপি অ্যাড্রেস অথবা প্রোটোকল অথবা ম্যানেজমেন্ট পোর্ট অথবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে একটি আইপি ক্যামেরা অ্যাড করতে পারি। মানে যেসব বেসিক নেটওয়ার্ক ইনফরমেশন দরকার সব এখানে ম্যানুয়ালি এন্টার করে ক্যামেরা কানেক্ট করা যায়। এছাড়াও যদি আপনার কাছে 4G আইপি ক্যামেরা থাকে, সেটা পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড এবং সেই ক্যামেরা ফিক্সড আইপি বা ডিডিএনএস সেট করা থাকে, তাহলে আমরা সহজে এই ক্যামেরাটিকে পাবলিক নেটওয়ার্ক ভিত্তিক এনবিআর এ অ্যাড করতে পারবো। আইপি ক্যামেরার অ্যাড করার পর আমরা ক্যামেরা ম্যানেজমেন্ট শুরু করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। প্রথমত হচ্ছে ডিসপ্লে সেটিংস। এখানে বিভিন্ন ধরনের অপারেশন করা যায়। প্রথমত ডিসপ্লে সেটিংসে আমরা ক্যামেরা ওএসডি সেট করতে পারি, যাতে প্রয়োজনীয় তথ্য ক্যামেরা ইমেজের ওপর দেখানো যায়, যেমন ক্যামেরা নেম, ডেট টাইম, লোকেশন ইত্যাদি। তারপর আসে ভিডিও প্যারামিটার সেট করা। এনভিআর এর লোকাল ইন্টারফেস থেকেই আমরা স্ট্রিম সেটিংস ঠিক করতে পারি, যেমন স্ট্রিম টাইপ, রেজুলেশন, বিট রেট টাইপ, ফ্রেম রেট ইত্যাদি। তো এই সেটিংস ঠিকভাবে অপটিমাইজ করলে ভিডিও কোয়ালিটি হবে ভালো থাকবে এবং ব্যান্ডউইথ এবং স্টোরেজটা দুটোই সেভ থাকবে। এরপরে ফাংশন হলো আইপি চ্যানেল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি? ধরুন আপনি একটা এনভিআরে অনেকগুলো আইপি ক্যামেরা অ্যাড করেছেন এবং কনফিগারেশনও করে ফেলেছেন। এখন আপনাকে নতুন একটি এনভিআরে সুইচ করতে হবে। একটা উপায় হলো আবার নতুন এনভিআরে আইপি ক্যামেরা ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন এবং সব কনফিগারেশন আবার নতুন করে সেট করতে পারবেন। কিন্তু এখানে অনেক সময় বেশি লাগে। সো বিশেষ করে যদি অনেকগুলো ক্যামেরা থাকে। সো এটা প্রবলেম সলভ করার জন্য আমাদের এবার আসে একটা সহজ পদ্ধতিতে। আমরা পুরনো এনভিআর থেকে এই আইপি চ্যানেলগুলোকে একটা এডিটেবল এক্সেল ফাইল আকারে ইউএসবিতে এক্সপোর্ট করে নিতে পারি। এরপর সেই এক্সেল ফাইলটি ইউএসবি থেকে নতুন এনভিআরে ইম্পোর্ট করতে পারলি পুরো কনফিগারেশন হয়ে যাবে খুব দ্রুত এবং কম এফোর্টে ট্রান্সফার করা যায়। মানে এই ফিচার ব্যবহার করলে এনভিআর মাইগ্রেশন বা নতুন এনভিআর সেট আপ করার জন্য অনেক সহজ এবং দ্রুততর হয়ে যায়। সো একবার যদি এই কনফিগারেশন ঠিক করে নিলেই এক্সেল এক্সপোর্ট ইম্পোর্ট করে একই সেটিংসে নতুন এনভিআর মুহূর্তের মধ্যে আপনি নিয়ে যেতে পারবেন। এরপরের ফাংশন হলো ভার্চুয়াল হোস্ট। এটা কি এবং এটা আমাদের কখন দরকার হয়? ধরুন আপনার এনভিআরে দুইটা ল্যান্ড পোর্ট আছে, এই দুইটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস ব্যবহার করেছে, মানে দুইটা নেটওয়ার্ক একে অপরের থেকে আইসোলেটেড। এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ককে সরাসরি অ্যাক্সেস করা যায় না। এই অবস্থায় যদি আপনি ক্যামেরার ওয়েব ইন্টারফেসে ঢুকতে চান বা ক্যামেরার ইন্টারনাল সেটিংস পরিবর্তন করতে চান, তখন নেটওয়ার্ক আইসোলেশনের কারণে ডিরেক্ট অ্যাক্সেস পাওয়া যায় না।
এখানেই কাজ করে আমাদের ভার্চুয়াল হোস্ট। এখানে দেখতে পাচ্ছেন দুইটি ল্যান দুইটি ভিন্ন নেটওয়ার্কের সেগমেন্টে আছে। ধরুন আপনি একটি আইপি ক্যামেরা ল্যান ওয়ানে নেটওয়ার্কে কানেক্ট করলেন, আর একটি কম্পিউটার ল্যান টু এ নেটওয়ার্কে কানেক্ট করলেন। এখন ক্যামেরা এবং পিসি দুটোই ডিফারেন্ট নেটওয়ার্ক সেগমেন্টে আছে, ফলে ডিরেক্ট অ্যাক্সেস করা সম্ভব হবে না, তাই তো? মানে এই পিসি থেকে আপনি ক্যামেরার ওয়েব পেজে ঢুকতে পারবেন না। এখন প্রশ্ন হলো, এই পিসি থেকে আমরা কিভাবে আইপি ক্যামেরার ওয়েব পেজে অ্যাক্সেস করব? এর মেইন সমাধান হচ্ছে ভার্চুয়াল হোস্ট। সো ভার্চুয়াল হোস্ট এনেবল করলে এনভিআর নিজেই ভার্চুয়াল হোস্ট হিসেবে কাজ করবে। তারপর এনবিআর এর মাধ্যমে ডিরেক্ট অ্যাক্সেস এস্টাবলিশ হয়ে যায়, যদিও ক্যামেরা আর পিসি দুটি আলাদা লেনে থাকে। সুতরাং এটাই হচ্ছে ভার্চুয়াল হোস্ট ফাংশনের মূল বেনিফিট। দুইটা আইসোলেটেড নেটওয়ার্কের মাধ্যমেও এনবিআর ব্রিজ হিসেবে কাজ করে ক্যামেরাতে অ্যাক্সেস দেয়। সো এনবিআর আলাদা হলেও এনবিআরকে ভার্চুয়াল হোস্ট বানালে যে কোনো পিসি থেকে ক্যামেরাতে ঢোকা যায় একদম শর্টকাট অ্যাক্সেসের মাধ্যমে। সো ঠিক আছে, আইপিসি ডেভেলপমেন্টের অংশে বিষয়বস্তু এখানে শেষ। এরপর আমরা ডাটা ম্যানেজমেন্ট অংশে চলে যাব। সিসিটিভি সিস্টেমে ডাটা সিকিউরিটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হিগভিশন এনভিআর এ ডাটার সিকিউরিটিকে তিনটে লেভেলে প্রোটেক্ট করি আমরা। একটি হচ্ছে হার্ড ডিস্ক লেভেল, যেটা কোয়াটা বা গ্রুপ বা রেট বা ইসেটাই বোঝানো হচ্ছে। ফাইল লেভেল, যেটা সাইকেল, রিডান্ডেন্ট বা এক্সপায়ার্ড রেকর্ড ফাইল লক করা যায়। এরপর হচ্ছে সিস্টেম লেভেল, যা এএনআর, N+M, এই তিনটা ধাপে আমরা রেকর্ডটাকে প্রোটেক্ট করতে পারি। সো এই তিন ধাপে একসাথে কাজ করলে আপনার রেকর্ডিং এবং সিস্টেমকে কি করে নিরাপদ রাখতে পারে। একটা সিকিউরিটি লেয়ার ফেল করলেও বাকি দুইটা যে লেয়ার থাকে সেটা ডাটা প্রোটেক্ট করে দেয়। এটাই হচ্ছে মাল্টি লেভেল প্রোটেকশনের মজা। তো চলুন শুরু করি হার্ড ডিস্ক সিকিউরিটি দিয়ে। প্রথম টেকনোলজি হচ্ছে হার্ড ডিস্ক কোটা। এক একটি হার্ড ডিস্ককে আমরা চাইলে মাল্টিপল কোটাতে ভাগ করতে পারি, এবং প্রতিটি ক্যামেরাকে আলাদা আলাদা কোয়াটা অ্যাসাইন করা যায়, যেখানে তার রেকর্ডেড ফাইল এবং ক্যাপচার পিকচার স্টোর হবে। এখন প্রশ্ন হলো, আমরা এটা কেন ব্যবহার করি? কারণ প্রতিটি ক্যামেরার স্টোরেজ রিকোয়ারমেন্ট এক এক রকম হয় না। স্টোরেজ লাগে বিভিন্ন ফ্যাক্টরের উপর, যেমন ক্যামেরার রেজুলেশন, বিট রেট, রেকর্ডিং সাইকেল ইত্যাদি। সুতরাং আমরা ভিন্ন ভিন্ন ক্যামেরার জন্য ভিন্ন ভিন্ন কোয়াটা অ্যালোকেট করতে পারি, যা স্টোরেজকে আরও অর্গানাইজড, আরও সিকিউর এবং আরও রিলায়েবল করে তোলে। হার্ড ডিস্ক কোয়াটা মানে হচ্ছে প্রত্যেক ক্যামেরার সাথে আলাদা আলাদা ঘর, আর যার যে পরিমাণ জায়গা দরকার সেটা আলাদাভাবে দেওয়া যেতে পারে। দ্বিতীয় প্রযুক্তিটা হচ্ছে হার্ড ডিস্ক গ্রুপিং। হার্ড ডিস্ক গ্রুপ মোডে আমরা বিভিন্ন হার্ড ডিস্ককে আলাদা গ্রুপে কনফিগার করতে পারি, এবং বিভিন্ন ক্যামেরাকে নির্দিষ্ট গ্রুপে অ্যাসাইন করে সেই গ্রুপে তাদের রেকর্ডিং সংরক্ষণ করতে পারি। এটি হার্ড ডিস্ক কোয়ার্টার প্রযুক্তির সাথে কিছুটা মিল রয়েছে, কারণ এটিও আরও হচ্ছে সংগঠিত এবং সিকিউর এবং নির্ভরযোগ্য স্টোরেজ ব্যবস্থাপনা নিশ্চিত করে। পরবর্তী প্রযুক্তি হচ্ছে রেইড। রেইড মানে কি? রেইড হলো একটি গুরুত্বপূর্ণ স্টোরেজ টেকনোলজি, যা একাধিক হার্ড ডিস্ককে একত্রিত করে একটি লজিক্যাল ইউনিট তৈরি করে। আমাদের কাছে বিভিন্ন রেড লেভেল আছে: রেড 0, রেড 1, রেড 5, রেড 6 এবং রেড 10। রেড 10 হচ্ছে রেড 1 এবং রেড 0 এর
কম্বিনেশন। প্রতিটি রেড লেভেল চারটি মূল গোলের মাধ্যমে বিভিন্ন ভারসাম্য দেয়। চারটি গোল হচ্ছে রিলায়েবিলিটি, অ্যাভেবিলিটি, ক্যাপাসিটি এবং পারফরমেন্স। প্রতিটি রেড লেভেলের আলাদা সুবিধা এবং সীমাবদ্ধতা আছে। এর বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিন্ন রেড লেভেল উপযুক্ত হয়। সো রেড হচ্ছে এক ধরনের টিম ওয়ার্ক। একাধিক হার্ড ডিস্কে একসাথে কাজ করা যেতে পারে, যেখানে ডেটাটা সিকিউর থাকে, ডেটা আমার অ্যাভেলেবল থাকে এবং এফিশিয়েন্ট থাকে। এবার আমরা বিভিন্ন রেড লেভেলগুলো আরও বিস্তারিত দেখে নিব। প্রথম হচ্ছে রেড জিরো। রেড জিরো এর মিনিমাম ডিস্ক নাম্বার হইতে হবে 2। এর সুবিধা হলো এটি এই সুবিধা হলো এটি হায়ার রিডিং স্পিড সাপোর্ট করে। কিভাবে? ধরুন রেড জিরোতে দুটি ডিস্ক আছে, তখন সব ডেটা দুইভাবে বিভক্ত হয়। যেমন A1, A2, এ B1, B2। এইভাবে ডাটা আরও অর্গানাইজভাবে ম্যানেজ করা যায়, ফলে রিডিং স্পিড অনেক বেশি হয়। তবে এর ডিসঅ্যাডভান্টেজও আছে। এখানে রিডান্ডেন্সি নেই, কারণ ডিফারেন্ট ডিস্কে সব ডাটা আলাদা। তাই রেড জিরো রিলায়েবল না, এবং কোনো ডিস্ক ফেল হইলে সব ডাটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য রেড জিরো মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত হয়। আর যদি রিডান্ডেন্সি দরকার হয়, তাহলে কনসিডার করব আমরা রেড ওয়ান। রেড ওয়ানের মিনিমাম রিকোয়ারমেন্ট হলো দুইটি ডিস্ক। এর সুবিধা হলো এক্সিলেন্ট রিডান্ডেন্সি। কিভাবে? ডিস্ক ওয়ান এবং ডিস্ক টু এর সব ডাটা একই রকম। একটিকে ওয়ার্কিং ডিস্ক, অন্যটিকে রিডান্ডেন্সি ডিস্ক বলা হয়। ফলে রেড ওয়ান 100% রিডান্ডেন্সি দেয়। তবে এর ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিস্ক ইউটিলাইজেশন বা রেকর্ডিং স্পিড কম থাকে, কারণ ডিস্কের অর্ধেক হলো রিডান্ডেন্সি ডিস্ক, এরপর বাকিটা হচ্ছে নর্মাল ওয়ার্কিং ডিটেলসে নয়, এবং বাকি অংশ একই ডাটা দুইটি ডিস্কে রেকর্ড করতে হয়। তাই রেকর্ডিং স্পিডটা কি হয়ে যায়? কম হয়ে যায়। সো রিডান্ডেন্সি থাকায় দুই ডিস্কের মধ্যে একটা ডিস্ক ফেল হলেও সিস্টেম চলতে পারে। এবং রেড ওয়ানে ডিস্ক নাম্বার অবশ্যই ইভেন নাম্বার হতে হবে, মানে 2, 4, 6, 8 ইত্যাদি। সো এখানে অর্ধেক হবে ওয়ার্কিং ডিস্ক এবং অর্ধেক হবে রিডান্ডেন্সি ডিস্ক। সো রেড জিরো মানে হচ্ছে স্পিড বেশি কিন্তু রিডান্ডেন্সি নেই। রেড ওয়ান মানে হচ্ছে রিডান্ডেন্সি ফুল কিন্তু স্পিড এবং ডিস্ক ইউটিলাইজেশন কম। এরপরে লেভেল নিয়ে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে রেড 5। এটাই হচ্ছে মোস্ট রেকমেন্ডেড এবং অনেক সিনারিওতে এটাই বেশি কাজ চলে। কেন? চলুন একসাথে যদি আমরা দেখি। রেড 5-এর মিনিমাম ডিস্ক নাম্বার হতে হবে 3। এর সুবিধা হলো এটি গুড পারফরমেন্স এবং গুড রিডান্ডেন্সি উভয় দেওয়া। ধরুন A1, A2, A3 এগুলো দেখতে রেড জিরোর মতোই। ডাটা অর্গানাইজডভাবে ম্যানেজ করা যায়, ফলে পারফরমেন্সটাও ভালো থাকে। এর সাথে নতুন যে অংশটা আছে সেটা হচ্ছে প্যারিটি। সো প্যারিটি সম্পর্কিত রিডান্ডেন্সি হয় একসঙ্গে। যদি আমি উদাহরণ করে বলি, ডাটা প্যাকেজ এ কে 3 ভাগে ভাগ করা হয়, যেমন A1, A2, A3। এখন আমরা আরেকটি ডিস্ক প্রয়োজন হবে, সেটা হচ্ছে প্যারিটি রাখতে বা ব্যাকআপ হিসাবে। যদি 3 নম্বর ডিস্কের মধ্যে কোনো একটি ফেল করে, ধরা যাক ডিস্ক 4 ফেল হয়েছে এবং A1 লস্ট হয়েছে, তাহলে আমরা এ প্যারিটি ব্যবহার করে A1 এর ডাটা পুনরায় ক্যালকুলেট করে নিতে পারি। এভাবে
RAID 5 রিডেন্ডেন্সি নিশ্চিত করে। তবে এর ডিসঅ্যাডভান্টেজও আছে। অন্য রেড লেভেলের সাথে তুলনা করলে RAID 5 এর কোনো অবভিয়াস ডিসঅ্যাডভান্টেজটা বেশি নেই। যেহেতু RAID 5 এর একটি প্যারিটি থাকে, তাই আমরা অ্যাট মোস্ট ওয়ান ডিস্ক ফেল করতে পারি। একমাত্র প্যারিটি দিয়েই শুধু একটি লস্ট ডাটা পার্ট রিকভার করা যায়। সো RAID 5টা কি হচ্ছে? RAID 5 হচ্ছে আমাদের ব্যালেন্স, স্পিড আছে, রিডান্ডেন্সি আছে, এবং সব ধরনের সিনারিওতে এটা সেফ এবং রিলায়েবল। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে RAID 6। ধরুন আমরা মনে করি একটা প্যারিটি পর্যাপ্ত নয়, তখন আরেকটি অপশন হচ্ছে RAID 6। RAID 5 এর উপর ভিত্তি করে যদি আমরা আরেকটি ডিস্ক অ্যাড করি বা এক্সট্রা প্যারিটি হিসেবে অ্যাড করি, আমরা পাই RAID 6। সো আপনার RAID 6 এ দেখতে পাচ্ছেন এখানে দুইটা প্যারিটি ডিস্ক আছে। এর ফলে আমরা অ্যাটমোস্ট দুইটা ডিস্ক ফেল করতে পারি। তাহলে কি হয়? আমাদের রিলায়েবল আরও বেশি হয়, তবে ডিস্ক ইউটিলাইজেশনটা কমে আসে। তাই RAID 6 উপযুক্ত যেখানে অ্যাকিউরেসি এবং ডাটা ইন্টিগ্রিটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখন যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে RAID 10। RAID 10 হলো RAID 1 এবং RAID 0 এর কম্বিনেশন। মিনিমাম ডিস্ক নাম্বার হলো 4। সুবিধা হচ্ছে RAID 1 এবং RAID 0 এটার কম্বিনেশনের ফলে এক্সিলেন্ট পারফরমেন্স এবং এক্সিলেন্ট রিডান্ডেন্সি একসাথে পাওয়া যায়। তবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিস্ক ইউটিলাইজেশন কমে যায় এবং শুধুমাত্র 50% আপনি ইউটিলাইজ করতে পারবেন। যেমন RAID 1-এ আমরা এক রেডে এক সেটের মাধ্যমে একটা ডিস্ক ফেল করতে পারি। সো RAID 0-তে কি হয়? স্পিড বেশি হয় কিন্তু রিডান্ডেন্সি নাই। RAID 1-এ ফুল রিডান্ডেন্সি থাকে কিন্তু স্পিডটা কম। RAID 5-এ আমরা পাচ্ছি ব্যালেন্স স্পিড প্লাস রিডান্ডেন্সি। RAID 6-এ পাচ্ছি হায়ার রিলায়েবিলিটি এবং তার সাথে দুইটি প্যারিটি। আর RAID 10-এ হচ্ছে আপনি RAID 1 এবং RAID 0 কম্বিনেশন করে আপনি কি পাচ্ছেন? স্পিডটা পাচ্ছেন এবং রিডান্ডেন্সিটা পাচ্ছেন, কিন্তু হাফ ডিস্ক ইউজ হয়। সো এইভাবে আমরা 5টি RAID লেভেলে সংক্ষিপ্ত পরিচিত করে দিলাম। শেষে হার্ড ডিস্ক সিকিউরিটির জন্য একটা টেকনোলজি হচ্ছে eSATA। eSATA হলো একটি ইন্টারফেস যার মাধ্যমে আমরা এক্সটার্নাল ডিস্ক কানেক্ট করতে পারি। যখন একটি eSATA ডিভাইস এনভিআর এ কানেক্ট করা হয়, তখন আমরা eSATA কনফিগার করতে পারি। রেকর্ড অথবা ক্যাপচার বা এক্সপোর্টের জন্য এছাড়াও আমরা এনভিআর এর মধ্যে eSATA ম্যানেজও করতে পারি। আপাতত eSATA কনফিগারেশন শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস 4-এ দেখা যায়। সো 5-এ এটা আপডেট হবে। এবং eSATA হলো এক্সটার্নাল স্টোরেজ কানেক্ট করার জন্য সহজ উপায়। তবে গ্রাফিক্যাল ইউজার এন্ড ভার্সন লক্ষ্য করলে এখন শুধুমাত্র গ্রাফিক্যাল ইউজার ভার্সন 4.0-তে এটা কনফিগার করা যায়। ফিজিক্যাল হার্ড ডিস্ক ম্যানেজ করার পাশাপাশি আমরা চাইলে নেটওয়ার্ক হার্ড ডিস্ক স্টোরেজে এনভিআরে অ্যাড করতে পারি। যদি আপনি নেটওয়ার্কিং স্টোরেজের সঙ্গে পরিচিত হন, তবে হয়তো NAS এবং আইপি-সেনের কথা শুনেছেন। হিগভিশন এনভিআরের জন্য গুই 4.0-তে ম্যাক্সিমাম 8টা NAS অথবা 8টা আইপি-সেন সাপোর্ট করে। প্রতি NAS বা আইপি-সেনের ক্যাপাসিটি হয় 8 TB করে। সো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আপনি ম্যাক্সিমাম 8টা NAS বা 8টা আইপি-সেন সাপোর্ট করে, তবে প্রতি NAS বা আইপি-সেনের জন্য কোনো লিমিট নাই। সো এখানে আমরা দেখাচ্ছি নেটওয়ার্কিং হার্ড ডিস্ক কনফিগারেশন পেজ। একটি এনভিআর 4-এর জন্য এবং একটি এনভিআর 5-এর জন্য।
নেটওয়ার্কিং হার্ড ডিস্ক মানে শুধু ইন্টারনাল হার্ড ডিস্ক নয়, বাইরে থেকেও আমরা স্টোরেজ কি করতে পারি, কানেক্ট করতে পারি, ব্যবহার করতে পারি। এবং গ্রাফিক্যাল ইউজার ফ্রেন্ড বা গুই ভার্সন অনুযায়ী ক্যাপাসিটি এবং লিমিটটা আমরা বিভিন্ন করতে পারছি। ঠিক আছে, এখন এই পর্যন্ত আমরা আলোচনা করেছি যে হার্ড ডিস্ক লেভেল স্টোরেজ নিয়ে। এবার আমরা সিস্টেম সিকিউরিটির দিকে যদি যাই, তাহলে সিস্টেম সিকিউরিটি মূলত দুইটি টেকনোলজি নিয়ে কাজ করে। একটা হচ্ছে এএনআর এবং একটা হচ্ছে N+M। প্রথমে আমরা এএনআর নিয়ে কথা বলবো। সো এএনআর ফুল নেম হচ্ছে অটো নেটওয়ার্ক রিট্রাইভাল। এটা কিভাবে কাজ করে? নর্মালি একটি আইপি ক্যামেরা এবং এনভিআর নেটওয়ার্ক কেবলের মাধ্যমে কানেক্টেড থাকে। যখন ক্যামেরা ইমেজ কালেক্ট করে ডাটা এনভিআরে ট্রান্সমিট হয়, কিন্তু কখনো নেটওয়ার্ক ব্রেকডাউন হলে ডাটা ট্রান্সমিশন ব্লকড হয়ে যায় এবং ডাটা লস হতে পারে। তো এটা সমাধানটা কি হয়? ক্যামেরাতে যদি আমরা এসডি কার্ড আগে থেকে বসিয়ে দিতে পারি, নেটওয়ার্ক ব্রেকডাউন হলে ক্যামেরা কি করবে, এসডি কার্ডে ভিডিও রেকর্ড করে শুরু করবে। নেটওয়ার্ক রিকভার হওয়ার পরে বা কেবল কানেকশন ঠিক হওয়ার পরে রেকর্ডেড ভিডিও এনভিআরে ট্রান্সফার হবে। এইভাবে নেটওয়ার্ক প্রবলেম থাকলেও ডাটা সিকিউরিটি নিশ্চিত হবে। এটার যদি ইম্পর্টেন্স বলি, এএনআর ফাংশনের জন্য এইচডি কার্ড অবশ্যই প্রয়োজন হয়। এসডি কার্ড আগেই ক্যামেরাতে বসিয়ে দিতে হবে। সো এএনআর হচ্ছে নেটওয়ার্ক ফেল হলে ক্যামেরার ব্যাকআপ রেকর্ডিং সিস্টেম বা এসডি কার্ডে রেকর্ড থাকবে, তারপর এনভিআরে কি হবে, সিঙ্ক্রোনাইজেশন হবে। এবার দেখা যায় ফাইল সিকিউরিটির জন্য কি কি টেকনোলজি ব্যবহার করা হয়। প্রথমটি হলো সাইকেল রেকর্ডিং। মনে রাখবেন, একটা হার্ড ডিস্কের স্টোরেজ স্পেস সীমিত। যদি হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, তখন আমরা কি করব, নতুন হার্ড ডিস্ক নিতে পারি, কিন্তু সেটা হচ্ছে খরচ বাড়বে। আর যদি আগে থেকে রেকর্ডেড ডাটা ইম্পর্টেন্ট না হয়, তাহলে আমরা সাইকেল রেকর্ডিং ইনেবল করে দিতে পারি। সাইকেল রেকর্ডিংয়ের মাধ্যমে হার্ড ডিস্ক ফুল হলে পুরনো ডাটা ওভাররাইট হয়ে যায়, ফলে রিসোর্স সাশ্রয় হয়। দ্বিতীয়টি হলো রিডান্ডেন্ট রেকর্ডিং। এই পদ্ধতিতে এনভিআর রেকর্ড ফাইল এবং ক্যাপচার পিকচার শুধু ওয়ার্কিং হার্ড ডিস্কে নয়, রিডান্ডেন্ট হার্ড ডিস্কেও সেভ করা হয়। এর ফলে সিস্টেম আরও রিলায়েবল হয়। তবে ডিস্ক ইউটিলাইজেশন কম থাকে, কারণ ডুপ্লিকেট রেকর্ডিং হয়। সো সাইকেল রেকর্ডিং হচ্ছে ওল্ড ডেটা ওভাররাইট করে স্পেস সেভ করায় সিস্টেম, আর রিডান্ডেন্ট রেকর্ডিং হলো ব্যাকআপ তৈরি করে রিলায়েবিলিটি বাড়ানোর সিস্টেম। এরপর টেকনোলজি হচ্ছে এক্সপায়ার্ড রেকর্ডিং। যদি কোনো ফাইল খুব ইম্পর্টেন্ট না হয় এবং কিছু সময় পর তার লস হওয়ার সমস্যা না হয়, আমরা সেই ফাইলের জন্য একটি এক্সপাইরেশন টাইম সেট করতে পারি। এক্সপাইরেশন টাইমের পরে ফাইল অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যায়, ফলে রিসোর্সটা কি হয়, সেভ হয়। তো এবং শেষটি হচ্ছে কি ফাইল লক। যদি কিছু ফাইল খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট হয় এবং আমরা চাই না অ্যাক্সিডেন্টলি লস হোক, আমরা সেই ফাইলটাকে কি করতে পারি, লক করতে পারি। লক ফাইল সে সাইকেল রেকর্ডিংয়ে ওভাররাইট হবে না, তাই এগুলো আরও ভালোভাবে প্রোটেক্টেড থাকে। সুতরাং ফাইল সিকিউরিটির জন্য আমরা চারটা মেইন টেকনোলজি হচ্ছে সাইকেল রেকর্ডিং, রিডান্ডেন্ট রেকর্ডিং, এক্সপায়ার্ড রেকর্ডিং, ফাইল লক। সো পুরোনো ডাটা সাইকেল রেকর্ডিংয়ে কি হয়, পুরোনো ডাটা ওভাররাইট করে স্পেস সেভ করে। রিডান্ডেন্ট রেকর্ডিংয়ে কি হয়, ব্যাকআপ তৈরি করে রিলায়েবিলিটি বাড়ে। এক্সপায়ার্ড রেকর্ডিংয়ে কি হয়, অপ্রয়োজনীয় ওল্ড ফাইল অটো ডিলিট করে রিসোর্সটাকে কি করে, সেভ করে। এবং সর্বশেষ যেটা আমরা বললাম, ফাইল লকটা কি, ভেরি ইম্পর্টেন্ট ফাইলগুলোকে প্রোটেক্ট করতে পারে। নেক্সট যে সিকিউরিটিতে আসি, সেটা হচ্ছে আমার N+M। সো পরবর্তী সিস্টেম সিকিউরিটি টেকনোলজি হচ্ছে আমার কি, N+M। এখানে এন হলো সিস্টেম এর ওয়ার্কিং এনভিআর এর সংখ্যা, আর এম হলো ব্যাকআপ এনভিআর এর সংখ্যা। তবে এটাই কিভাবে কাজ করে? নর্মালি আইপি ক্যামেরা ওয়ার্কিং এনভিআর এর সাথে কানেক্টেড থাকে।
এবং ডেটা সেই এনভিআরে ট্রান্সমিট হয়। কিন্তু যদি নেটওয়ার্ক ব্রেকডাউন হয়, ডাটা ট্রান্সমিশন ব্লকড হয়ে যায়, তখন কি করব? তো তার সমাধান হচ্ছে, আমরা আগে থেকে এক বা একাধিক ব্যাকআপ এনভিআর কনফিগার করতে পারি। নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ক্যামেরা ব্যাকআপ এনভিআরে সুইচ করে এবং রেকর্ডিং চালিয়ে যায়। সো নেটওয়ার্ক রিকভার হলে রেকর্ডেড ভিডিও ব্যাকআপ এনভিআর থেকে ওয়ার্কিং এনভিআরে ট্রান্সফার হয়ে যায়। সো এক ব্যাকআপ এনভিআরে একসময় শুধু একটি ওয়ার্কিং এনভিআরকে টেক ওভার করতে পারে। তাই যদি ওয়ার্কিং এনভিআর অফলাইন হয় তাহলে দুটি ব্যাকআপ এনভিআর দরকার হয়। আমি আবার বলছি, যদি দুইটি ওয়ার্কিং এনভিআর অফলাইন হয় তাহলে দুটি ব্যাকআপ এনভিআর দরকার হবে। তবে এটা লিমিটেশন আছে। এন এবং এম দুটি ম্যাক্সিমাম হচ্ছে 32। অর্থাৎ একটি সিস্টেমে সর্বোচ্চ 32 ওয়ার্কিং এনভিআর প্লাস 32 ব্যাকআপ এনভিআর কনফিগারেশন করা যায়। এর মাধ্যমে আমরা সিস্টেম ডিজাইন করতে পারি ফ্লেক্সিবিলিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো ইনস্টলকে যদি আমরা সহজভাবে বলি, এন প্লাস এম মানে হচ্ছে ব্যাকআপ এনভিআর সিস্টেম। নেটওয়ার্ক ফেল হলেও ব্যাকআপ এনভিআর ক্যাপচার করবে, পরে মেইন এনভিআর সিঙ্ক্রোনাইজেশন হবে এবং ডাটাটা আপনার সেভ থাকবে। ওকে, ঠিক আছে। আমরা এখন যদি রিভিউ করি, সো এখন আমরা সিকিউর ডাটা ম্যানেজমেন্ট অংশে একটি গুরুত্বপূর্ণ রিভিউ করে দেখতেছি। আমরা ডাটা সিকিউরিটির মূল তিনটি ডাইমেনশন থেকে প্রোটেক্ট করি। একটা হচ্ছে হার্ড ডিস্ক সিকিউরিটি, দুই হচ্ছে ফাইল সিকিউরিটি, তিন হচ্ছে সিস্টেম সিকিউরিটি। হার্ড ডিস্ক সিকিউরিটির জন্য আমরা পাঁচটা মেইন টেকনোলজি ইউজ করি। একটা হচ্ছে হার্ড ডিস্ক কটা, দুই হচ্ছে হার্ড ডিস্ক গ্রুপ, তিন হচ্ছে রেইড, চার হচ্ছে ইসাটা এবং পাঁচ হচ্ছে নেটওয়ার্কিং স্টোরেজ ফাইল সিকিউরিটি। এবং সর্বশেষ যেটা নেটওয়ার্ক স্টোরেজের ক্ষেত্রে বা নেটওয়ার্ক স্টোরেজ ফাইল সিকিউরিটির জন্য আমরা চারটা মেইন টেকনোলজি নিয়ে কাজ করি। এক হচ্ছে সাইকেল রেকর্ডিং, দুই হচ্ছে রিডান্ডেন্ট রেকর্ডিং, তিন হচ্ছে এক্সপায়ার্ড রেকর্ডিং, চার হচ্ছে ফাইল লক সিস্টেম। এবং সিস্টেম সিকিউরিটির জন্য আমরা দুইটি মেইন টেকনোলজি কাজ করি। সেটা হচ্ছে, এক হচ্ছে এএনআর, আরেক হচ্ছে এন প্লাস এম। আচ্ছা, আমরা এখন পর্যন্ত যে বিষয় নিয়ে শিখছি, কিভাবে আইপি চ্যানেল ম্যানেজ করতে হয়, কিভাবে রেকর্ডিং ফাইল ম্যানেজ করতে হয়, এবার আমরা দেখব কিভাবে এনভিআর এর লাইভ ভিউ এবং প্লেব্যাক চেক করতে হয়। যখন আমরা লাইভ ভিউ এর কথা বলি, তখন আমাদের জানতে হবে যে এনভিআর এর দুটি ভিডিও আউটপুট ইন্টারফেস হচ্ছে, একটা হচ্ছে এইচডিএমআই এবং হচ্ছে ভিজে। সো কিছু এনভিআর এ ইন্ডিপেন্ডেন্ট ভিডিও আউটপুট সাপোর্ট করে। এর মানে হচ্ছে বিভিন্ন আউটপুট ইন্টারফেসে ডিফারেন্ট চ্যানেলে দেখানো যেতে পারে। কিছু এনভিআরে সিমুলটেনিয়াস ভিডিও আউটপুট সাপোর্ট করে। এর মানে হচ্ছে এনভিআরে একই চ্যানেলে একাধিক ইন্টারফেস একসাথে দেখানো যায়। সো যদি শর্ট করে বলি, ইন্ডিপেন্ডেন্স আউটপুট হচ্ছে বিভিন্ন ইন্টারফেসে বিভিন্ন চ্যানেল, সিমুলটেনিয়াস আউটপুটে এক চ্যানেল একাধিক ইন্টারফেসে দেখানো যায়। সো প্রথমে আমাদের জানতে হবে এনভিআর এর লাইভ ভিউ কই থেকে চেক করা যায়। আমরা দুটি মেথড দিচ্ছি, একটি হচ্ছে লাইভ ভিউ দেখার জন্য। সো প্রথমটি হচ্ছে লোকাল গুইতে লাইভ ভিউ, দ্বিতীয়টি হচ্ছে ওয়েব পেজে লাইভ ভিউ। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী লাইভ ভিউ করার মেথড চুজ করতে পারবেন। সো লোকাল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে লাইভ ভিউ এবং প্লেব্যাক ব্যবহার করলে কিছু সুবিধা পাওয়া যায়, যেমন হাই রেজলিউশন পাবেন, একের অধিক উইন্ডো ইউজ করতে পারবেন, ফাংশন কনফিগারেশন এবং আরও কম্প্রিহেনসিভ হয়। আর ওয়েব পেজে লাইভ ভিউ ভিউ করলে ব্যবহার করার একটি সুবিধা হচ্ছে, যেমন রিমোট অ্যাক্সেসের জন্য এই পদ্ধতিতে ফ্লেক্সিবল এবং কনভিনিয়েন্ট করতে হয়। কিন্তু মনে রাখতে হবে, অ্যাক্সেস টার্মিনালটি তখনই এনভিআর কানেক্ট হতে পারে শুধুমাত্র যদি দুইটি
ডিভাইস একই লোকাল এরিয়া নেটওয়ার্কে থাকে। এরপর আমরা দেখব এনভিআর 5.0-তে নতুন কি কি আছে, যেটা আপনারা বর্তমান মার্কেটে ইউজ করছি, বা আমরা বলবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI 5-এ কীভাবে আমাদের কি নতুন কি আছে। সো GUI 5-এ আমরা খুব দ্রুত একটি ডিফল্ট বা কাস্টম ভিউ কনফিগার করতে পারি। সো কিভাবে? সো সেটা হতে পারে করেসপন্ডিং গ্রুপ চ্যানেল ড্র্যাগ করে, লেআউট সেট করে, আপার টুলবার ভিডিও আউটপুট সিলেক্ট করে, বা অক্সিলারি সিভিভিএস অথবা চ্যানেল জিরো ইউজ করে, HDMI 1 বা VGA 1, HDMI 2 বা VGA 2 করে এরপর সেভ করে আমরা দিয়ে দিতে পারবো। GUI 5-এ আপনি লাইভ ভিউ হোম পেজ থেকে খুব দ্রুত পিটিজেড মেনু অ্যাক্সেস করতে পারবেন। এই অপশানে শুধুমাত্র সেই পিটিজেড ক্যামেরার জন্য লেফট মেনু লিস্টে দেখাবে, যেগুলো পিটিজেড কন্ট্রোল সাপোর্ট করে। পরবর্তী লাইভ ভিউ এর নতুন অ্যাপ্লিকেশন হচ্ছে ইভেন্ট ডিসপ্লে। আপনারা বাঁদিকে দেখতে পাচ্ছেন GUI 5 এর ইন্টারফেসে এই মোট 4 ধরনের ইভেন্ট লিস্ট হবে। সেটা হচ্ছে হিউম্যান, ভেহিকেল, টু হুইলার্স এবং ইভেন্টস। সো আপনি করসপন্ডিং আইকনসে ক্লিক করে ইভেন্ট ডিসপ্লে এনেবল করতে পারবেন। এরপর দেখব প্লেব্যাকের অংশ। প্রথম হচ্ছে নর্মাল প্লেব্যাক। সো GUI 5 সাপোর্ট করে নর্মাল প্লেব্যাক, যা রেকর্ডিং ভিডিও টার্গেট ক্লাসিফিকেশন অনুযায়ী প্লে করতে পারে। টার্গেট দুটি ভাগে ডিভাইডেড হতে পারে, একটা হচ্ছে হিউম্যান এবং ভেহিকেল। সো হিউম্যান টার্গেটের মধ্যে পিপল ফেস ডিটেকশন অ্যালার্ম, বডি ডিটেকশন অ্যালার্ম, মোশন 2.0 এবং পেরিমিটার ইভেন্ট। এই টার্গেটের মাধ্যমে ট্রিগার সবসময় ইভেন্টস GUI 5-এর টাইমলাইনে রেড কালার দিয়ে প্লে করা যায়। ভেহিকেল টার্গেটের ক্ষেত্রে ভেহিকেল ডিটেকশন, ইন অ্যালার্ম, মোশন 2.0 এবং পেরিমিটার ইভেন্ট এইভাবেও আপনি ডিটেক্ট করতে পারবেন। সো যদি আমি সহজ ভাষায় বলি, নর্মাল প্লেব্যাকে আপনারা স্পেসিফিক টার্গেট অনুযায়ী ভিডিও সার্চ করতে পারবো। হিউম্যান বা ভেহিকেল সিলেক্ট করলে সেই টাইপের ইভেন্ট টাইমলাইনে হাইলাইট হবে। এরপর আমরা দেখব প্লেব্যাক অংশ। প্রথম হলো নর্মাল প্লেব্যাক। GUI 5 সাপোর্ট করে নর্মাল প্লেব্যাক, যা রেকর্ডিং ভিডিও টার্গেট ক্লাসিফিকেশন অনুযায়ী প্লে করতে দেয়। টার্গেট দুটিভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, আমাদের হিউম্যান এবং ভেহিকেল। সো হিউম্যান টার্গেটের মধ্যে পিপল ইন ফেস ডিটেকশন অ্যালার্ম হয়, বডি ডিটেকশন অ্যালার্ম হয়, মোশন 2.0 হয় এবং পেরিমিটার ইভেন্ট হয়। এবং এই টার্গেটের মাধ্যমে ট্রিগার সবসময় ইভেন্ট GUI 5-এর টাইমলাইনে রেড কালার দিয়ে কী করা যায়, প্লে করা যায়। এরপর আমরা দেখব প্লেব্যাকের নতুন ফাংশন, ডুয়েল ভিসিএ সার্চ। এর মানে হচ্ছে প্লেব্যাক চলাকালীন আমরা ভিসিএ ইভেন্ট অনুযায়ী ভিডিও ফুটেজ সার্চ করতে পারবো। তবে এটা ব্যবহার করার জন্য আগে এনভিআর কিছু সেটিংস করতে হবে। সো স্টেপ 1-এ আমরা কি করব, ইনেবল করব সেভ ক্যামেরা ভিসিএ ডাটা। সেভ ক্যামেরা ভিসিএ ডাটা করলাম। এরপর হচ্ছে ডিভাইসে ওয়েব পেজে যাব এবং ডুয়েল ভিসিএ কি করব, ইনেবল করে দিব। এরপর আমরা দেখব প্লেব্যাকের নতুন ফাংশন, ডুয়েল ভিসিএ সার্চ। এর মানে হচ্ছে প্লেব্যাক চলাকালীন আমরা ভিসিএ ইভেন্ট অনুযায়ী ভিডিও ফুটেজ সার্চ করতে পারবো। তবে এটা ব্যবহার করার জন্য আগে এনভিআর কিছু সেটিংস করে নিতে হবে। স্টেপ 1 হচ্ছে ইনেবল করতে হবে সেভ ক্যামেরা ভিসিএ ডাটা।
স্টেপ টু হচ্ছে ডিভাইসে ওয়েব পেজে যাব এবং ডুয়েল ভিসিআরটা কি করব, এনেবল করে দেব। সো GUI 5-এ আমরা নেট নর্মাল প্লেব্যাকে ইন্টারফেসে স্মার্ট সার্চও ব্যবহার করতে পারি। সো স্মার্ট সার্চের মাধ্যমে আমরা ইরিলেভেন্ট ভিডিও ক্লিপ ফিল্টার করে সহজে হিউম্যান বা ভেহিকেল রেকর্ডে ফোকাস করতে পারি এবং স্মার্ট রুলগুলো ট্রিগারিংয়ে ব্যবহার করতে পারি। সো চলুন দেখে নেই এটা কিভাবে কাজ করে। এনভিআর প্লেব্যাক চলাকালীন ইউজার রুল বক্স বা রুল লাইন কাস্টমাইজ করতে পারবে। যেসব ভিডিও রেকর্ডে হিউম্যান বা ভেহিকেল রুল ট্রিগার করছে সেগুলো টাইমলাইন এই হাইলাইটসে হবে। এর ফলে ইউজার দ্রুত রেকর্ড অফ ইন্টারেস্ট খুঁজে পেতে পারবে। এক্সাম্পল হিসেবে ধরুন এই পুতুলটি হারিয়ে গেছে, তো আমরা সেই লোকেশনে একটি রুল বক্স ক্রিয়েট করে দিয়েছি। এখানে যে ভিডিওতে হিউম্যান রুল ট্রিগার করে তা রেড কালার দিয়ে মার্ক করা হবে। এইভাবে রিট্রাইভাল এফিসিয়েন্সি অনেক বেশি ইমপ্রুভ হয়।